আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক, ধানীখোলা উচ্চ বিদ্যালয়। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সকলকে অভিনন্দন জানিয়ে আমরা অনলাইন ক্লাস চালু করতে যাচ্ছি। আমি গত ক্লাসে গ্রামারের একটা অংশ কমপ্লিটিং সেন্টেন্স পড়িয়েছিলাম। আজকেও তার ধারাবাহিকতায় কিছু অংশ বাকি ছিল, সেটি আমি আলোচনা করতে যাচ্ছি। তো এখানে আমাদের একটি বিষয় প্রায় পরীক্ষা আসে, সেটা হচ্ছে ইফ ক্লোজ প্লাস নেক্সট ক্লোজ। এখানে আমি একটি বাক্য লিখছি, ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। তার অর্থ হচ্ছে তোমরা যদি লেখাপড়া করো ভালোভাবে, তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। এটার আমাদের একটা রুল বা নিয়ম আছে, সেটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স বা ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার বা ফিউচার টেন্স। এখানে আমি দ্বিতীয় অন্য একটি উদাহরণ দিচ্ছি, ইফ উই ওয়ার্ক হার্ড উই উইল শাইন ইন লাইফ। আমরা যদি কঠোর পরিশ্রম করি তবে আমরা জীবনে উন্নতি করতে পারব। এখানে প্রথমটি হচ্ছে আমাদের ইফ ক্লোজ, পরের অংশ হচ্ছে ইফ ক্লোজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পরের অংশ হচ্ছে ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট। এই নিয়মে আমরা ইফ ক্লোজ যুক্ত বাক্য বা কন্ডিশনাল বাক্য আমরা সম্পন্ন করব। এখানে এইগুলো আমাদের প্রথম নিয়ম, ইফ ক্লোজের প্রথম নিয়ম কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশন আমরা যাকে বলি। এখানে আরেকটা আছে সেকেন্ড কন্ডিশন, অর্থাৎ দ্বিতীয় শর্ত। এখানে আমাদের স্ট্রাকচারটা হলো বা রুলটা হচ্ছে এই, ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, এই নিয়মে বা রুল মেনে আমরা এই দ্বিতীয় কন্ডিশনাল বাক্যগুলো আমরা করব। যেমন উদাহরণ আমরা লিখতে পারি, ইফ ইউ worked hard if you worked hard, দ্বিতীয় বা সেকেন্ড ক্লোজ আরম্ভ, ইউ would prosper in life. if you worked hard, তুমি যদি কঠোর পরিশ্রম করতে তবে জীবনে উন্নতি করতে পারতে। অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় কন্ডিশনের প্রথম অংশের অর্থ হচ্ছে তুমি যদি পরিশ্রম করতে তাহলে উন্নতি করতে পারতে। অর্থাৎ এখানে প্রথম অংশটুকুর মধ্যে যে টেন্সটা আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং দ্বিতীয় অংশের বাক্যের বা শর্তের মধ্যে আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করেছি, অর্থাৎ সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট এই জাতীয় শব্দ ব্যবহার হয়ে দ্বিতীয় অংশ সম্পন্ন করতে হবে। তো এইগুলো আমাদের সেকেন্ড কন্ডিশনাল নিয়ম এবং উদাহরণ। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো। আর এখানে যদি শতভাগ বুঝতে সক্ষম না হও, তারপরে আমরা পরবর্তীতে আমরা আরও সহজে আমরা বোঝানোর জন্য চেষ্টা করব। আসতেছি ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসছি থার্ড কন্ডিশন। এখানে আমরা দেখব কিভাবে থার্ড কন্ডিশন এর রুল বা নিয়ম ব্যবহার করে এই ইফ ক্লোজ যুক্ত বাক্য ব্যবহার করে বাক্য সম্পন্ন করতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমি লিখতে পারি, ইফ
I had a plane, if I had a plane, sorry, if I had worked hard, if I had worked hard, I would have, shown in life. যদি আমি কঠোর পরিশ্রম করতাম তাহলে আমি জীবনে উন্নতি করতে পারতাম। অর্থাৎ এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম যে ক্লুজটি আমাদের আছে সেটি আমরা ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট টেন্সে, এবং দ্বিতীয় ক্লুজটি আমরা ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট কন্ডিশনাল রুলের মধ্যে রেখে, অর্থাৎ আই উড হ্যাভ শোন ইন লাইফ, অর্থাৎ প্রথম ক্লোজ হবে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে, এবং দ্বিতীয় ক্লোজের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা B3 প্লাস বাকি অংশ। এভাবে আমরা তৃতীয় কন্ডিশন বা থার্ড কন্ডিশনের বাক্যগুলো শেষ বা সম্পূর্ণ করব। আমি আরও অধিকতর সহজে বোঝানোর জন্য আরও একটি উদাহরণ টানছি, যেমন ইফ উই had worked sincerely যদি আমরা আন্তরিকতার সাথে কাজ করতাম, we would have made or earn enough wealth। অর্থাৎ ইফ উই হ্যাড ওয়ার্কড সিনসিয়ারলি, যদি আমরা আন্তরিকতার সহিত কাজ করতাম তবে আমরা প্রচুর সম্পদ অর্জন করতে পারতাম। তো এখানে আমাদের ইতিমধ্যে তিনটি কন্ডিশন আমরা আলোচনা করলাম। প্রথমটি হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স এবং পরের অংশ ফিউচার টেন্স, যেমন ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল মেক এ গুড রেজাল্ট। যদি লেখাপড়া ভালোভাবে করো তবে জীবনে তবে ভালো রেজাল্ট করতে পারবে পরীক্ষা। আবার দ্বিতীয় একটা শর্তটা হচ্ছে ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। এখানে উদাহরণটা হচ্ছে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড প্রসপার ইন লাইফ। তুমি যদি কঠোর পরিশ্রম করতে তবে জীবনে উন্নতি করতে পারতে। সর্বশেষে যে আমাদের কন্ডিশনটা সেটা হচ্ছে থার্ড কন্ডিশন। এখানে উদাহরণটা হচ্ছে এই ইফ আই হ্যাড ওয়ার্কড হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করতাম তবে আমি জীবনে উন্নতি করতে পারতাম। অথবা ইফ আই হ্যাড ওয়ার্কড সিনসিয়ারলি, যদি আমি আন্তরিকতার সাথে কাজ করতাম তবে উই উড হ্যাভ মেড অর আর্ন এনাফ ওয়েলথ, তাহলে আমরা প্রচুর পরিমাণে অর্থ বা সম্পদ অর্জন করতে পারতাম। প্রিয় শিক্ষার্থী অথবা বন্ধুরা, তোমরা আশা করি এই উদাহরণ এবং নিয়ম এর মধ্য দিয়ে মোটামুটি একটা ধারণা লাভ করেছ, এবং যদি কিছুটা সমস্যা থেকে থাকে আমি পরবর্তী ক্লাসে আরও সহজতরভাবে আমি ধারণা দেওয়ার জন্য সচেষ্ট থাকবো বলে আশা করছি। যাই হোক, আজকে এই
তিনটি কন্ডিশন মোটামুটি আলোচনা করলাম। এখন অন্য কমপ্লিটিংয়ের বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আরেকটি বিষয় আছে, ইট ইজ টাইম প্লাস বাকি সেন্টেন্স। অর্থাৎ কোনো বাক্যে যদি আমাদের ইট ইজ টাইম থাকে, তবে আমাদের এই অংশটুকুর সাথে সঙ্গতি রেখে অন্য একটি বাক্যের অংশ যোগ করে আমরা সম্পূর্ণ বাক্য করব। কঠিন নয়, এটা স্ট্রাকচার হচ্ছে ইট ইজ টাইম প্লাস টু বি ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম প্লাস টু প্লাস B1 প্লাস। আশা করি এটা বুঝতে পারছো। এখন ইট ইজ টাইমের আরও দুটি নিয়ম আছে, সেটি আমি আলোচনা করছি। যেমন ইট ইজ টাইম, ইট ইজ টাইম উই, it is time we earned our livelihood। এখনই আমাদের জীবিকা অর্জনের কাজ করার উপযুক্ত সময়। যদি প্রথম অংশে ইট ইজ টাইম থাকে এবং পরবর্তী সাবজেক্ট থাকে, তাহলে এর সাবজেক্টের পরবর্তী ভার্ব পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ফর্মে বা B2 ফর্মে আমাদের ব্যবহার করতে হবে। যেমন আমাদের স্ট্রাকচার বা রুলটি হচ্ছে এই, ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস B2 প্লাস এক্সটেনশন। এই হলো আমাদের নিয়ম। যেমন ইট ইজ টাইম উই earned our livelihood। অথবা আরেকটু উদাহরণ আমি লিখছি, ইট ইজ টাইম হি went to work। ইট ইজ টাইম হি টু ওয়ার্ক। কাজে যাওয়ার মতো এখনই তার সঠিক বা উপযুক্ত সময়। এরকমভাবে আমাদের আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম। এর অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, এখনই যে কোনো কাজ করার প্রকৃত সময় বা যথাযথ সময়। এখানেও পূর্বের নিয়মের মতোই আমাদের হাই টাইমের বিষয়টা ব্যবহার করতে হবে। যেমন ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস B3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। উদাহরণ, ইট ইজ হাই টাইম উই went to join the meeting। এটাই আমাদের জন্য উপযুক্ত বা যথাযথ সময় আমাদের মিটিংয়ে যোগদান করার জন্য। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই উদাহরণের মাধ্যমে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর ব্যবহার এবং স্ট্রাকচার নিয়ম মোটামুটি বুঝতে সক্ষম হয়েছে বলে আমি
মনে করছি। তো এখন আমি যদি এটা বুঝতে কারো সমস্যা থাকে, আমি আবারও পরবর্তী ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বোঝানোর জন্য সচেষ্ট থাকব। আজকের মতো এই নিয়ম এখানেই সমাপ্তি। পরবর্তীতে অন্য একটি অংশে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেমন নো সোনার। নো সোনার দেন প্লাস বাকি অংশ, অর্থাৎ নো সোনার হ্যাট ডট ডট বাকি দেন। এই বিষয়টা আমরা ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারি বা আসে পরীক্ষা প্রায়। নো সোনার হ্যাট দেন। কীভাবে আমরা এই শব্দগুলো ব্যবহারের মধ্য দিয়ে একটি সম্পূর্ণ বাক্য আমরা করব, আমরা একটি উদাহরণ লিখি, তাহলে আমরা সহজে বুঝতে পারব। যেমন নো সোনার হ্যাট দ্য থিফ, no sooner had the thief saw the police then the thief ran away. No sooner had the thief saw the police then the thief ran away. অর্থাৎ এই বাক্যটার অর্থ হচ্ছে, চোরটিকে দেখতে না দেখতেই সে চোরটিকে চোর পুলিশকে দেখতে না দেখতেই সে দৌড়ে পালালো, অর্থাৎ সে পুলিশের ওই নিকট থেকে দূরে অন্যত্র অবস্থান করলো। তো এরকম আরেকটা বাক্য আমি লিখছি, no sooner had I started for school. No sooner had I started for school then it began to rain. আমি স্কুলের উদ্দেশ্যে যাত্রা করতে না করতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করব যে আমাদের কিছু নিয়ম আছে, যেমন নো সোনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বি no sooner had plus subject plus B3 plus object plus দ্বিতীয় সাবজেক্ট প্লাস B2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই হলো আমাদের স্ট্রাকচার। এভাবে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করে আমরা ইনকমপ্লিট বাক্য করব। আরেকটা উদাহরণ লিখছি আমি আরও অধিকতর সহজে বোঝার জন্য, যেমন no sooner had I had participated
participated the meeting, then my connection no sooner had I participated the meeting, then my connection was lost. বা ফিনিশড। আমি সভায় যোগদান করতে না করতেই আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, এরকম। আমি আরেকটি উদাহরণ লিখছি আরও সহজ করার জন্য, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল। নো সোনার হ্যাড হি began to work, no sooner had he began to work, then his then he became ill. No sooner had he began to work, then he became ill. সে কাজ শুরু করতে না করতেই সে অসুস্থ হয়ে পড়ল। অথবা আপসেট, সে অস্বস্তি বোধ করতে লাগলো। এরকম আমরা নো সূনার হ্যাড দিয়ে বাক্য সম্পন্ন করব। আরেকটি উদাহরণ আমরা লিখব, সেটা নো সূনার দিয়েই, নো সূনারের মতোই, কিন্তু নো সূনার নয়, স্কার্সলি হ্যাড হুয়েন প্লাস বাকি অংশ। এই বিষয়টা নো সূনার হ্যাডের মতোই, যেমন নো সূনার হ্যাড এর অংশ অর্থাৎ দেনের আগের অংশ যেরকম পাস্ট পারফেক্ট টেন্স হয়েছিল, পরের অংশ পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল, তদ্রূপ এই স্কার্সলি হ্যাডের বাক্যটা এরকম। এখানে স্কার্সলি হ্যাড হবে হুয়েন, আগে যেরকম নো সূনার হ্যাডের বাক্য ছিল দেন, এখানে হবে হুয়েন। এই হুয়েনের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে আমরা সম্পন্ন করব, এবং বাকি অংশ আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে সম্পন্ন করব। যেমন উদাহরণ আমরা লিখতে পারি, scarcely had I began to work, scarcely had I begun to work when the rain started. অর্থাৎ scarcely had I to work when the rain started or begin. আমি আমার কাজ শুরু করতে না করতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এই হলো আমাদের স্কার্সলি হ্যাডের নিয়ম। অর্থাৎ আমাদের বিশেষ করে তোমরা এই জিনিসটা বেশি লক্ষ্য রাখবা, হুয়েন এবং দেন দুটি ক্লোজ বা বাক্যের মাঝখানে আমাদের লিখতে হবে, এবং হুয়েন বা দেন এর মাঝখানে থাকলে পরে হুয়েন বা দেনের পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, যা আমরা উদাহরণের মাধ্যমে যথাযথভাবে লিখে পরিষ্কার করে দিয়েছি। তো যা হোক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, আমি
আজকে অত্যন্ত দুঃখিত এজন্য যে আমি চেয়েছিলাম অত্যন্ত সাবলীল প্রাঞ্জল এবং অত্যন্ত আহ, সার্বজনীন এবং গ্রহণযোগ্য উপায়ে আমি একটি ক্লাস উপস্থাপন করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন ডিউ টাইমে ক্লাসে উপস্থিত হয়েছি ঠিক তখনই আমার নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আমি আমার ওই ক্লাস প্রক্রিয়াটাকে যথাযথভাবে সম্পন্ন করতে পারিনি বলে আমি আন্তরিকভাবে সকলের নিকট দুঃখিত। তো আশা করব আজকে সামান্য সংযোগজনিত সমস্যার কারণে বৈদ্যুতিক বা কানেক্টেড সমস্যার কারণে যে সাময়িক আমার কার্যক্রম ব্যাহত বা বিঘ্নিত হচ্ছে, এর জন্য সকলের নিকট ক্ষমাপ্রার্থী। পরবর্তী সময়ে আরও ভালো এবং আরও গতিশীল এবং বেগবান উপায়ে, সুন্দর এবং সুশৃঙ্খল উপায়ে আরও বোধগম্য করে আমি পরবর্তী ক্লাসগুলো সুন্দর বা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নেওয়ার জন্য এবং তোমাদেরকে কিছু মোটামুটি কিছু হলেও ভালো ওই পাঠদান কার্যক্রম তোমাদের পরীক্ষার জন্য অধিক সহজবোধ্য করে তোলার জন্য আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব এবং এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আর বিশেষ করে আমাদের আজকে অদ্য পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী, যে সমস্ত বাংলাদেশের এই দীর্ঘ 4 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তারপরেও আমরা ক্লাসে ফিরে যেতে পারছি না, আমাদের রেগুলার বা নিয়মতান্ত্রিক পাঠদান কার্যক্রমে আমরা অংশগ্রহণ থেকে বিরত রয়েছি। এই জন্য বৈশ্বিক যে করোনা পরিস্থিতি, এটাই মূলত বহুলাংশে দায়ী। আমরা সচেষ্ট আছি, তবে চেষ্টা থাকা সত্ত্বেও আমরা সশরীরে ক্লাসে থেকে বিরত রয়েছি। তারপরেও আমরা চেষ্টা করছি, সামনে আমাদের ঈদুল আজহা উদযাপন করার পরে পরবর্তী সময়ে আমরা আরও অধিক আগ্রহ, উৎসাহ এবং বেশি উদ্যম নিয়ে আমাদের পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করব এবং আমাদের পরীক্ষার যত সমস্যা আছে আমরা সমাধান করব এবং আমাদের যদিও ওই করোনা জনিত আমাদের বাধাবিঘ্ন আমাদের সামনে এসে উপনীত হয়েছে, এটাকে আমরা ওভারকাম করার জন্য প্রত্যেকেই আমরা আন্তরিক সাথে কাজ করব ইনশাল্লাহ। আমি আশা করি সকলের প্রচেষ্টায় আমাদের লেখাপড়া আমরা সফলতা আনতে পারবো এবং এর অনলাইন পাঠদান কার্যক্রম প্রতিষ্ঠার জন্য যে সমস্ত আমার সম্মানিত শিক্ষক, আমার উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমার পরম শ্রদ্ধেয় অভিজ্ঞ সম্পন্ন প্রধান শিক্ষক জনাব ইকবাল বাহার, যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনলাইন কার্যক্রমকে কার্যকরী এবং আরও উত্তরোত্তর গতিশীল এবং বেগবান করার জন্য নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন, তাকে আবারও শেষবারের মতো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে আমার এই সামান্য ক্ষুদ্র পরিসরের পাঠদান কার্যক্রম সমাপ্তি ঘোষণা করছি। শিক্ষার্থী সহ সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আসো সুস্থ থাকো, করোনার ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত রাখো, পরিবারকে মুক্ত রাখো, নিরাপদ রাখো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে সকলের সাথে সাক্ষাতে যেন আমরা মিলিত হতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে দীর্ঘায়ু সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত ক্লাস এবং সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।